স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তবে জাতীয় গ্রিডে স্বল্প আকারে বিদ্যুৎ যুক্ত হতে সময় লাগবে আরও 4 মাস। মঙ্গলবার চুলিতে পরমাণু বিদ্যুতের জ্বালানি ইউরেনিয়াম ব্যবহার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটমের মহাপরিচালক উপস্থিত ছিলেন, আর ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক। পাবনার রূপপুরে পদ্মা নদীর পাড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 2011 সালে রুশ ফেডারেশন সরকারের সাথে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। চুক্তির আওতায় 2015 সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার রোসাটমের ইঞ্জিনিয়ারিং কোম্পানি অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মধ্যে জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষর হয়। এরপর শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। 2023 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর বিভিন্নভাবে পরীক্ষা চালানো হয়। একই সাথে রাশিয়া থেকে আনা হয় জ্বালানি ইউরেনিয়াম। পরীক্ষায় সবকিছু ইতিবাচক হওয়ায় উৎপাদন প্রক্রিয়ায় যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার বিকেলে পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম বা জ্বালানি দেওয়ার কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। অনুষ্ঠানে রোসাটমের মহাপরিচালক উপস্থিত ছিলেন, আর ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। বাংলাদেশের এই মাইলফলক অর্জন বৈশ্বিক পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। বাংলাদেশের পাশে সবসময় থাকবে রাশিয়া। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে, এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে, তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় খুশি পাবনার স্থানীয় জনগণ। চালু হলে আমরা মনে করি যে বিদ্যুতের সংকটটা কেটে যাবে এবং এলাকা উন্নয়নের জন্য কাজে লাগবে। যে দুর্ভোগ আমরা পাচ্ছি, যদি এটা অতি শীঘ্রই আমরা চালু করতে পারে, কিছুটা হলে পরে এটা থেকে আমরা মুক্তি পাবো। রূপপুরে 12.65 বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পের 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা সমান হারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি 1.5 বছর পর পর নতুন জ্বালানি দিতে হবে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশ। এর মধ্যে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে। শিগগিরই শুরু হবে উৎপাদন। মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকটে বিকল্প ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর যে অল্প কয়েকটি দেশ পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদন করে, তাদের কাতারে যুক্ত হলো বাংলাদেশ। শুনলে জটিল মনে হলেও খুবই সরল ও সাধারণভাবে কাজ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক কেন্দ্রে আছে 2টি রিঅ্যাক্টর। এর ভেতরে ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজনের মাধ্যমে তৈরি করা হয় অতি উচ্চ তাপমাত্রা। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235 আইসোটোপ। জ্বালানি লোড করার জন্য ইউরেনিয়াম অক্সাইডের ছোট পেলেট বা দানা তৈরি করা হয়। তারপর সেগুলো ধাতব নলে ভরে একত্রিত করা হয়। এরপর বিশেষ ক্রেন বা রিফুয়েলিং মেশিনের মাধ্যমে এটি রিঅ্যাক্টর কোরের ভেতরে পানির নিচে স্থাপন করা হয়। উচ্চ তাপমাত্রায় ওই পানিকে বাষ্পে রূপান্তর করা হয়, আর সেই বাষ্পে ঘুরবে টারবাইন। উৎপাদিত হবে বিদ্যুৎ। তবে এতে পোড়াতে হবে না কোনো কয়লা, গ্যাস বা ডিজেল। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চায়না, যুক্তরাজ্য, রাশিয়ার মতো পরাশক্তি ছাড়াও প্রতিবেশী ভারত, পাকিস্তান, কানাডা, জাপান, জার্মানি, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ডের মতো 32টি দেশ এই আণবিক জ্বালানি উৎপাদন করে। তবে পারমাণবিক কর্মযজ্ঞ হওয়ায় ঝুঁকিও রয়েছে। এর বড় উদাহরণ 1986 সালে চেরনোবিল বিপর্যয়। ওই বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে, যা ছড়িয়ে যায় পুরো ইউরোপে। 2011 সালে জাপানের ফুকুশিমা আণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে মারাত্মক দুর্ঘটনা। 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তীতে সুনামির কারণে এই বিপর্যয় ঘটে। তবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। নিরাপত্তার জন্য একাধিক স্তরে স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে কোনো দুর্ঘটনা দেখা দিলে তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে প্ল্যান্ট।
সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম দিন দিন বাড়ছে। অনিয়ন্ত্রিত গতির এসব যান মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে। এতে ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও চালকরা, কিন্তু দেখার যেন কেউ নেই। যত্রতত্র ব্যাটারি চালিত রিকশার দাপট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অলিগলিতে ব্যাটারি চালিত রিকশার দাপট এখন নিত্যদিনের বাস্তবতা। নেই কোনো লাইসেন্স, নেই গতির নিয়ন্ত্রণ, আর এই অনিয়ন্ত্রিত গতির বলি হচ্ছে সাধারণ মানুষ। আমি ওয়াইফকে প্রথমে জানাই নেই যে ওর বাচ্চাটা নাই। 2024 সালের সেপ্টেম্বরের ঘটনা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে রাজধানীর বাসায় ফিরছিলেন শাহিদ আহমেদ, কিন্তু বেপরোয়া একটি ব্যাটারি চালিত রিকশা তছনছ করে দেয় তাদের পৃথিবী। স্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু এরই মধ্যে শেষ হয়ে যায় তার গর্ভের সন্তান। অভিশপ্ত এই দিনের কথা ভুলতে পারছেন না শাহিদ। হসপিটাল থেকে আমি রিপোর্টটা নেওয়ার আগ পর্যন্ত আমার হার্ট মনে হচ্ছিল যে আমার হার্ট বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর আমি যখন রিপোর্টটা পাই, আমি শিওর যারা প্রথমবার বাবা হয়েছে তারা এই ব্যাপারটা ফিল করতে পারে যে আমি যখন দেখি যে আমার বাচ্চার হার্টবিটটা নাই, এরপর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কথা খারাপ লাগছে। তিনি জানান, সন্তান হারানোর শোকের সাথে শুরু হয় তাদের মানসিক বিপর্যয়। শাহিদের স্ত্রী সাইমা আক্তার মিম মেডিকেল শিক্ষার্থী হওয়ায় শারীরিক মানসিক কষ্টের পাশাপাশি তার পড়াশোনার অপূরণীয় ক্ষতি হয়। আমরা যারা প্রথম বাবা হওয়ার ফিলিংস যারাই পেয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তারা জানে যে বাবা হব, আসবে, এই ফিলিংসের উপরে দুনিয়া আর কোনো ধরনের ফিলিংস থাকতে পারে বলে আমার মনে হয় না। তো এখনও অবধি আমি আমার প্রথম বাচ্চা, ও বাচ্চাটা থাকলে হয়তো 1-1.5 বছর বয়স হয়তো, আমরা এখনও মিস করি আর সারা জীবন মিস করি। আর আমি চাই না যে আর কারো এই এত বড় অপূরণীয় ক্ষতিটা হোক। চিকিৎসকরা জানান, ব্যাটারি চালিত রিকশার যাত্রীর পাশাপাশি চালকদের জীবনও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। 1626 জন অ্যাক্সিডেন্টাল রোগীর চিকিৎসা দিয়েছে এমার্জেন্সি ভিত্তিতে ঈদের বন্ধে। সেখানে অটোচালিত অ্যাক্সিডেন্টের সংখ্যা ছিল 387। একটি মানুষ ধরি প্রতিদিন টানা গাড়ি চালায়, এটি যে শুধু যে গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই আপনার ব্যাপারটা প্রযোজ্য তা না, ড্রাইভারের নিজের স্বাস্থ্যগত দিক থেকেও এটা আমি মনে করি যে এক ধরনের ঝুঁকি। শাহিদ আহমেদের জীবনের ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের অব্যবস্থাপনার চরম এক প্রতিফলন। একটি স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়েছে, কিন্তু প্রশ্ন হলো আর কত প্রাণ ছড়লে টনক নড়বে প্রশাসনের। এই অবৈধ ও অনিয়ন্ত্রিত মরণফাঁদগুলো কি এভাবেই রাজপথে দাপিয়ে বেড়াবে? হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্যের কারণে ব্যাপক বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গতকাল দুপুর থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালী সহ দেশের 16 জেলার উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। গতকাল রাত 11:30টার দিকে নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে রংপুর থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক সহ 3 জন এবং হাসপাতালে নেয়ার পর 2 জন মারা যায়। এই ঘটনায় আহত হয় 11 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুড়িগ্রাম 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। কিশোরগঞ্জে নারী ও তরুণদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কুটির শিল্প। কেউ গৃহস্থালী কাজের ফাঁকে যুক্ত হচ্ছেন কুটির শিল্পে, আর কারোর জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। একটু সহযোগিতা পেলে এই শিল্প বিদেশেও ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। একসময় কাজের সন্ধানে কেউ ছুটতেন ঢাকায়, কেউ আবার স্বপ্ন দেখতেন উদ্যোক্তা হওয়ার, কিন্তু এখন সেই সুযোগ মিলছে গ্রামেই।
ঘরে বসে কাজ করছেন অনেকে। কেউ তৈরি করছেন ঘড়ির বক্স, কেউ জুয়েলারি বক্স বা মানি ব্যাগ। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি হচ্ছে এসব নানা আসবাবপত্র। ঢাকায় আমি কি করবো? ঢাকা 50,000 60,000 টাকা পাবো, বাসা ভাড়া, রুম ভাড়া, দোকান বাকি, এগুলো কিছু হয় না। অনেকেরই এই সুযোগটা দিছে, ঠিক আছে। মনে করুন আর্থিকভাবে আমরা ভালো উপরে চলতেছি। তো গ্রামের মেয়ে, আমাদের পক্ষে কুটির শিল্পটাই সহজ। এই কাজটা ভালো মতো করতে পারলে আর্থিক স্বাবলম্বী হওয়া যাবে। জেলায় নিবন্ধিত উদ্যোক্তার সংখ্যা এখন 1,500-এর বেশি। তাদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি তৈরি পণ্যের বাজারজাতকরণে সহায়তা করছে বিসিক। ঋণ প্রদান করার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো নতুন শিল্প হয়েছে বা আমাদের, তখন আমরা সেগুলো পরিদর্শন করি, তাদেরকে প্রাথমিক পরামর্শ দেই, তাদেরকে কারিগরি তথ্য প্রদান করা হয়। কিশোরগঞ্জ সদরের মিরগঞ্জ এবং করিমগঞ্জ উপজেলার চাঁদপুর ও ইসলামপুরে উদ্যোক্তার সংখ্যা জেলার অন্যান্য এলাকার চেয়ে বেশি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল 7টা থেকে বুথে বুথে ভোট গ্রহণ শুরু হয়। তার আগে ভোর 5টা থেকে শুরু হয় মক পোলিং, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোট যন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করিয়ে নেওয়া। এর আগে 23 এপ্রিল 152টি আসনের প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল। রাজ্যের মোট 294টি কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0-তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রেখে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় লিটন দাসের দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের, তাই দ্বিতীয় ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তারা। 6 শতাধিক শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল উদ্বোধনী দিনে লোকজ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। নৃত্য চর্চায় এগিয়ে নিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতার, এমন দাবি উঠে আসে তাদের কণ্ঠে। নাচ শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আবেগ, ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। শরীরের ভঙ্গি, তাল আর ছন্দে মনের অনুভূতি ফুটে ওঠে নৃত্যের মাধ্যমে। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 2 দিনের আয়োজন। ঢাক ঢোলের তালে একাডেমি প্রাঙ্গণে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয় মূল পরিবেশনা। একজন নৃত্যশিল্পী হিসেবে আজকের দিনটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের, কারণ আজকে আমরা সিনিয়র, জুনিয়র এবং আমরা গুরুদের সাথেও একই মঞ্চে একসাথে পারফরমেন্স করতে পারি। নাচটা আমার কাছে একটা সাধনার মতো, মানে আমার মনে হয় যে আমি যত বেশি নাচ করব আমার নাচ তত বেশি সুন্দর হবে। যে আবেগ অনুভূতিগুলো এই দিনটার সাথে জড়ানো। নৃত্য দিবসটা একটু অন্যরকম ভাবে আরো একটু আনন্দময় ভাবে পালন করতে পারছি আমরা। 2 দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নিচ্ছেন মনোমুগ্ধকর পরিবেশনায়। পাশাপাশি নিজেদের নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তারা। নাচের ক্ষেত্রে স্পন্সরটা খুবই কম আসে, আমরা চাই আরো বেশি মানুষ স্পন্সর করুক, নাচের অনুষ্ঠান আরো বেশি করে হোক, শুধু সরকারি না বেসরকারিভাবেও হোক। পপ ডান্স বা ওয়েস্টার্ন নাচ যে জিনিসটা, এটা মূলত ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমরা ম্যাচ করে করতে করতে আমাদের সংস্কৃতির যে ডান্সগুলো মানে ক্লাসিক্যাল ডান্স এগুলো হারিয়ে যাচ্ছে। অনেক পিছিয়ে আছি আমরা মন মানসিকতা দিকে। আমরা জাস্ট একটা ফর্ম অফ আর্টকে আমরা নর্মালি নিতেই পারি না। এটাই আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের দেশের পার্সপেক্টিভে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। লোকজ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যের মেলবন্ধনে দর্শকদের সামনে উঠে আসে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য। রঙিন পোশাক, ছন্দময় নৃত্য আর সঙ্গীতের আবহে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বুধবার এই আয়োজনের পর্দা নামবে। জহুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।